চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর একটা শহীদ দিবস করলেন বটে। প্রতি বছর করছেন সেই 1993 সালের ঘটনা, আর তারপর 1994 থেকে টানা 32 বছর ধরে 21শে জুলাই পালন আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার 21শে জুলাই অনেকটা ব্যতিক্রমী। কেন? ব্যতিক্রম নাম্বার 1, এই প্রথম 21শে জুলাইয়ের আগে এত বড় চ্যালেঞ্জ, আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রথম 21শে জুলাইকে কেন্দ্র করে যে মানুষের যন্ত্রণা, গোটা শহর স্তব্ধ হয়ে যাওয়া, বলা ভালো কি গোটা রাজ্য স্তব্ধ হয়ে যাওয়া, কারণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে কোথাও মানুষজন হুড়মুড়িয়ে চলে আসেন, কোথাও স্কুল বন্ধ, কোথাও কলেজ বন্ধ, কোথাও বিশ্ববিদ্যালয় বন্ধ, সরকারি অফিস লাটে ওঠে, এই প্রথম সেগুলোকে অ্যাড্রেস করা হলো এবং নির্দেশ পর্যন্ত পাওয়া গেল। এই প্রথম 21শে জুলাই ব্যতিক্রম এই কারণে, কারণ প্রথম 21শে জুলাইতে সময় বেঁধে দিল কোর্ট। এই প্রথম 21শে জুলাইয়ের এই যাবতীয় অ্যারেঞ্জমেন্টকে কেন্দ্র করে সব থেকে বড় প্রশ্ন উঠল এবং তার সলিউশনও বার করে দিল কোর্ট। পরের বছর থেকে 21শে জুলাইয়ের জন্য শুধুমাত্র ধর্মতলা নয়, আরও দুটো বিকল্প জায়গা দিতে হবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। এই প্রথম 21শে জুলাইকে কেন্দ্র করে একযোগে সবাই সরব হলো যে 21শে জুলাইকে আস্তে আস্তে সরকারি অনুষ্ঠান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদকে স্মরণ করে যে 21শে জুলাইয়ের মঞ্চ, তা ক্রমাগত হয়ে যাচ্ছে শাসক দল পরিচালিত সরকারি মঞ্চ। এবং শেষ যে পয়েন্ট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই প্রথম 32 বছরে এমনকি বামফ্রন্টের জমানাতেও যা হয়নি, 2011 পর্যন্তও যা হয়নি, এই প্রথম 21শে জুলাইয়ের সমাবেশ একা হলো না। অর্থাৎ দিন তো এক, ডেট এক, 21শে জুলাই, কিন্তু দুটো ভিন্নমুখী সমাবেশ মিছিল দেখতে পাওয়া গেল। এক, দক্ষিণের 21শে জুলাই যা কলকাতা কেন্দ্রিক, এবং 2, উত্তরের 21শে জুলাই যা শুভেন্দু অধিকারী উত্তর কন্যা কেন্দ্রিক করে তৈরি করলেন। শুধু তৈরি করলেন নয়, আইনি ছাড়পত্র পেয়ে সাকসেসফুলি সেই মিছিল করেও ফেললেন। একদম কোর্টের নিয়ম অনুযায়ী যখন যেখানে ঠিক যেরকম মানুষ থাকতে বলা ছিল, মিছিলে যতটুকু রেস্ট্রিকশন ছিল, অর্থাৎ উত্তরকন্যার সামনে যতজন মানুষ থাকতে পারবেন ঠিক তার মধ্যেই, সেই নির্দেশের ঘেরাটোপের মধ্যেই মিছিল করলেন, সভা করলেন শুভেন্দু অধিকারী 21শে জুলাইয়েই। 21শে জুলাই সত্যি সত্যি এবছর ব্যতিক্রম হয়ে রইল। কিন্তু প্রশ্ন এখানে, এই যে ব্যতিক্রম 21শে জুলাই হলো, এই ব্যতিক্রম 21শে জুলাইটাই কি পরবর্তীকালে ট্রেন্ড সেট করবে? কেন বলছি এ কথা? কারণ এর আগে যে 21শে জুলাই আমরা দেখে আসছিলাম, সে 21শে জুলাই একতরফা 21শে জুলাই ছিল। কিন্তু এবারের 21শে জুলাই এই ব্যতিক্রমী ট্রেন্ড সেট করলো। এবারের 21শে জুলাই আরও একটা কারণে ব্যতিক্রম, কারণ এবারের 21শে জুলাইয়ে শহীদদের নিয়ে বেশি কথা খরচ নয়, পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে বেশি কথা খরচ নয়, বরং অনেকটা সময় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করলেন রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে। কি অদ্ভুত না? আইনের বিধিনিষেধকে বুড়ো আঙুল, কোর্টের মতো রায় দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো চলছেন। আর অন্যদিক থেকে 21শে জুলাইয়ে যে মানুষের জীবন যন্ত্রণার ছবি, সেটাও একদম বাহাল তাবিয়াতে থাকলো, কারোর কিছু যায় আসে না। আর তার সঙ্গে এই রোহিঙ্গাদের প্রতি প্রীতি, সহানুভূতি, এই বাঙালি অস্মিতা বাংলা ভাষা করে করে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বুঝিয়ে দিতে চাইছেন যে যারাই বাংলায় ভাষায় কথা বলে তারা সবাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার, বা তারা সবাই নাকি ভারতীয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলিয়ে দিতে চাইছেন যে বাংলা ভাষায় কথা বললেই ভারতীয় হয় না,
সব থেকে বড় উদাহরণ রয়েছে আমাদের প্রতিবেশী দেশ। আজকে একটা বিমান উড়াতে গিয়ে সেই বিমান ভেঙে পড়েছে, সেখানে এখনো পর্যন্ত প্রচুর প্রচুর শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা খবর পাওয়া যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে যারাই বাংলায় কথা বলে তারাই নাকি বাঙালি এবং ভারতীয়, কিন্তু যারা বাংলায় কথা বলেন তারা তো সবাই ভারতীয় নন। প্রমাণ তো পাওয়া গেছে, গোটা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গা ধরা পড়েছে, গোটা দেশে বিভিন্ন জেলা রাজ্য থেকে বাংলাদেশিদেরকে খুঁজে বার করা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী, এবং তাদেরকে অনেক অনেক অংশে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টাও চলেছে। অথচ অদ্ভুত রকমভাবে ভাবুন 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় তার রোহিঙ্গা প্রীতি, বাংলাদেশ প্রীতির জন্য উৎসর্গ করে দিলেন। কি বাত! আমি প্রথমে আজকে আলোচনা শুরু করার আগে পরপর কয়েকটা ছবি দেখাবো, যে কেন বলছি এবারের 21শে জুলাই নতুন করে ট্রেন্ড সেট করছে। কেন বলছি? কারণ যে প্রথম ছবি দেখাবো আমি, তা হচ্ছে দুটো ছবি। একটা হচ্ছে উত্তরের 21শে জুলাই, আর একটা হচ্ছে দক্ষিণের 21শে জুলাইয়ের ছবি। কিরকম? উত্তরে দেখুন নিয়ম মেনে বিজেপির মিছিল হলো, কারণ এই মিছিলেও পারমিশন দেয়নি পুলিশ। সেই মিছিল নিয়েও কিন্তু কোর্টের চক্কর কাটতে হয়েছে বিজেপিকে। তারপর কোর্ট যা বলেছে, যেখানে যতজন বলেছে, উত্তরকন্যার সামনে যা যা রেস্ট্রিকশন বলেছে, সেই সমস্ত নিয়ম কানুন পালন করে বিজেপি আজকে 21শে জুলাই করলো। আর অন্যদিকে কলকাতায় দেখুন হাইকোর্টের নির্দেশকে থোড়াই কেয়ার, হাইকোর্টের নির্দেশকে অমান্য করে কলকাতা শহরে সকালবেলা ওই 11টার আগেও মিছিল হলো। আদালতকে পাত্তা দিল না কেউ, তৃণমূলের কর্মী সমর্থকরা। এমনকি আমাদের কাছে বাইটও রয়েছে, বক্তব্য রয়েছে। আমাদের রিপোর্টাররা জিজ্ঞেস করছেন তৃণমূলের কর্মী সমর্থকদের, আরে আপনারা এই সময়তে রাস্তায়, এখন তো ঘড়ির কাঁটায় 10টা বাজে, 9:30 বাজে, আপনারা রাস্তায় কেন? কোর্টের তো নির্দেশ রয়েছে। তো তৃণমূলের কর্মী সমর্থকরা বলছেন, ও কোর্টের নির্দেশ আমরা কেউ মানি না, এরকম বক্তব্য আমাদের কাছে রেকর্ড হয়ে আছে। এরপর আরেকটা ছবি দেখাবো। কিসের এই ছবি? উত্তরে জনতার উন্মাদনা, শঙ্খধ্বনি, উলুর শব্দ। আমি হালকা করে সেই শঙ্খধ্বনি আর উলুর শব্দটা একটুখানি শোনাতে চাইবো, একটু অল্প করে সেই শব্দটাকে অন রাখতে বলবো আমার টিমকে, যে উত্তরে জনতার উন্মাদনা, শঙ্খধ্বনি আর উলুর শব্দ। আর তার সঙ্গে দেখুন দক্ষিণের কি ছবি? চিরন্তন 21শে জুলাইয়ের ছবি। সেখানে 21শের ভোগান্তি জনতার, বাস নেই, ফুল নেই, এবং রাস্তাঘাটে বাস নেই সেখানে। এবং তার সঙ্গে সঙ্গে কি রয়েছে? রোগী বাড়ি ফিরতে পারছে না, ওষুধ কিনতে এসে বাড়ি ফিরতে পারছে না রোগী, অনেকে অফিস পৌঁছতে পারছেন না, অফিস যাওয়ার সময় হয়রানি, অফিস থেকে ফেরার সময় হয়রানি, রাস্তাঘাটে বাস নেই, নিজের প্রয়োজনে কর্মসংস্থানে যেতে পারছেন না, যেখানে চাকরি করছেন হাসপাতালে যেতে পারছেন না। অদ্ভুত ছবি। অর্থাৎ যে হয়রানিটা বারণ করেছিল কোর্ট, সেই হয়রানির ছবিটাই আরও একবার দেখতে পেলাম আজ সেই 21শে জুলাইকে কেন্দ্র করে। কোর্ট বলেছিল যদি এতই আপনাদের 21শে জুলাই করার থাকে তাহলে 21শে জুলাইকে ছুটির দিন ঘোষণা করে দিন, রেড লেটার ডে হয়ে যাক 21শে জুলাই। 21শে জুলাই একটা রাজনৈতিক দলের সভা সমাবেশের জন্য সমস্ত বাস তুলে নেওয়া হবে, জেলায় জেলায় সমস্ত জায়গা থেকে লোকজন চলে আসবে, স্কুল বন্ধ হয়ে যাবে, কলেজ বন্ধ হয়ে যাবে। এ কেমন শহীদ স্মরণ? 3 নম্বর যে ছবি আমি দেখাবো তা হচ্ছে উর্দিধারী পুলিশের দুটো রূপ। দেখুন পুলিশ এক, উর্দি এক, কিন্তু দুটো মুখ আলাদা। উত্তরে কি দেখলাম? মিছিল আটকানোর জন্য তৈরি রয়েছে পুলিশ, উত্তরকন্যার সামনে তৈরি রয়েছে ব্যারিকেড। শুধু তাই নয়, লৌহ প্রাচীর বানিয়ে রেখেছে এই বিজেপি নেতাদেরকে আটকানোর জন্য। তাও কিরকম বিজেপি নেতাদের মানে কিরকম ভিড় আটকানোর জন্য? যে ভিড় কোর্ট আগেই বেঁধে দিয়েছে, যে বিভিন্ন জায়গা থেকে মিছিল এলেও একসঙ্গে মিছিল উত্তরকন্যার সামনে যেতে পারবে না, ম্যাক্সিমাম 150 জন করে করে এক একটা মিছিলে পাস করতে পারবে উত্তরকন্যা। অথচ সেখানে লৌহ প্রাচীর, সেখানে জল কামান, পুলিশ পুরো তৈরি। অথচ নির্দেশ ছিল কলকাতা পুলিশের কাছে যে কলকাতার এই গুরুত্বপূর্ণ জায়গাতে যেন পুলিশের দায়িত্ব যেন কোথাও কোনো রকম মিছিল না থাকে 11টার আগে। কিন্তু সেখানে পুলিশকে দেখতে পাওয়া গেছে কি? নির্দেশ আছে, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাতে পুলিশ নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, পুলিশের দেখা নাই রে।
যেখানে 21শে জুলাইয়ের খুঁটি পুজোর উৎসবে পুলিশ পাহারা দেয়, বড় বড় অফিসাররা পাহারা দেয়, সেখানে প্রত্যাশিত মিছিলের মতো চলছে, মানুষজনের মতো হয়রানির শিকার হচ্ছেন। সব বাস এলাকা থেকে পটাপট তুলে নেওয়া হয়েছে, অটো তুলে নেওয়া হয়েছে, বাস তুলে নেওয়া হয়েছে। আর গুরুত্বপূর্ণ যেগুলো মোড়, যেগুলোতে নির্দেশ ছিল ওই মোড়গুলো অবরোধ করা যাবে না, সেখানে পুলিশের দেখা পাওয়া গেল না। এরপর একটা ছবি দেখাবো। কি ছবি? খুব অদ্ভুত লাগলেও ছবিটা বাস্তব ছবি, দেখতে হবে আপনাদেরকে। একদিকে দেখলাম আমরা মিছিলের স্বতঃস্ফূর্ত যোগদান উত্তরের 21শে জুলাই, আর দক্ষিণে কি দেখলাম 32 বছরের 21শে জুলাই। অথচ সেই 21শে জুলাইয়ে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, আর মিছিলের পেছন থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে যাচ্ছে জনতা। মানে কি? মানে চাপের মুখে চাপ দিয়ে জোর করে ফোর্সফুলি নিয়ে আসা হয়েছিল এখানে। আমরা জানি, সবটাই শুনেছি। অনেক ক্ষেত্রেই মানুষজন, তারা প্রান্তিক গরিব মানুষ, তারা মুখ খুলতে চাইছেন না, বা তাদেরকে দেখালে তাদের নিজেদের জায়গায় ফেরা চাপ হয়ে যাবে। তাই অনেকেই বলছেন যে দিদি নিজের ইচ্ছে আসেনি, জোর করে বলা হয়েছে 21শে জুলাইতে না গেলে তোমার কাজ বন্ধ করে দেবো, দোকান বন্ধ করে দেবো, এই রুটে বাস চালানো বন্ধ করে দেবো। এই সমস্ত হুমকি টমকি দিয়ে নিয়ে আসে, লাভটা কি হচ্ছে? তখনও মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি আপনারা দেখছেন, অথচ এই 21শে জুলাইয়ের সমাবেশ পেছন দিক থেকে খালি হওয়া শুরু হয়ে গেছে, যে যার মতো বেরোনো শুরু করে দিয়েছেন। আর অন্যদিকে দেখুন, ভাঙা পায়ে পর্যন্ত 21শে জুলাইতে উত্তরকোণ অভিযানে অংশগ্রহণ করেছে জনতা, শুধুমাত্র আবেগেরই বহিঃপ্রকাশ। এছাড়াও লাস্ট যে ছবিটা দেখাবো, যদিও লাস্ট নয়, আরও একটা ছবি গুরুত্বপূর্ণ বাকি রয়ে গেছে, তা হচ্ছে ধর্মতলায় শহীদ স্মরণ। মঞ্চে কে নেই? তৃণমূলের নেতারা তো রয়েছেন, টলিউডের তারকারা, তারকারা টলিউডে আসতে শুরু করেছেন, খেলোয়াড়রা রয়েছেন, তৃণমূল কর্মীদের বিনোদন চলছে, রঙে চঙে পোশাক কেনাকাটা, নাচ গান চলছে। এই দুটো ছবি দেখাবো, দুটো ছবিতে কোনো বৈপরীত্য নেই। একদিকে রয়েছে মঞ্চে রঙিন অনুষ্ঠান, নাচ গান, অন্যদিকে যাবতীয় ছবি দেখতে পাবেন আপনারা। আমাদের রিপোর্টাররা পৌঁছে গিয়েছিল আজকে চিড়িয়াখানা। ভাবুন, 21শে জুলাইয়ের মঞ্চ শহীদ স্মরণ নাকি কলকাতা ভ্রমণ, আপনি দেখে বুঝতে পারবেন না। কোথায় মানুষ যায়নি বলুন তো? কলকাতায় এসছে, চলে গেছে চিড়িয়াখানা, চলে গেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, শহীদ মিনারের তলায় বসে পিকনিক করেছে। এটা নাকি 21শে জুলাই, তার সঙ্গে নাচ গান তো রয়েছে, খানা পিনা, নাচ গান, সেগুলো তো রয়েছে, কত রকমের সেলফি, কত ধরনের রিল, গোটা কলকাতা শহর ভ্রমণ হয়ে গেল। চিড়িয়াখানার আমি দেখলাম টিকিট কাউন্টারের বাইরে 21শে জুলাইয়ের জন্য যে কাঁধে ধরে নিয়ে আসা ফ্ল্যাগ, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, ওটা টিকিট কাউন্টারের বাইরে ফেলে রেখে দিয়েছে, মাটিতে পড়ে আছে 21শে জুলাইয়ের ফ্ল্যাগ। আর ভেতরে চলে গেছে বাঘ, সিংহ, শিম্পাঞ্জি, সাপ, পাখি, মাছ দেখতে মানুষজন চিড়িয়াখানা চলে গেছে। তারা বলছেন যে এই তো বেরোবো 1টা-2টা নাগাদ, তারপর ট্রেন ধরে সোজা বাড়ি। মানে 21শে জুলাইতে চলে এসছে হচ্ছে দলের যেগুলো বাস ভাড়া করা হয়েছে, আর মঞ্চের আগে সোজা হাঁটা লাগিয়েছে উল্টো দিকে, সোজা চলে গেছে চিড়িয়াখানা, কেউ কেউ ভিক্টোরিয়া মেমোরিয়াল, আবার ঠিক সময় পৌঁছে যাবে ধর্মতলা, ওখান থেকে বাসে করে অন্তত ফ্রিতে বেশ কিছুটা সময় একটু আনন্দে কাটলো। এই হচ্ছে অবস্থা। এর পাশাপাশি লাস্ট যে ছবিটা দেখাবো, সেই ছবিটা সত্যি সত্যি আমি জানি না তৃণমূল কংগ্রেসের যারা একনিষ্ঠ কর্মী সমর্থকেরা তাদের কেমন লাগবে। 21শে জুলাইয়ে মদ মাংসের আসর, যেহেতু নিয়ম নেই টেলিভিশনে, তাই আমি আর সেই বোতলের ব্র্যান্ড দেখাতে পারবো না, সেটাকে ঝাপসা করে দিয়েছি। সাঁতরাগাছিতে বাস রেখে রীতিমতো মদ মাংসের আসর বসে গেছে। সভাতে গেলেনই না কর্মীরা, আমাদের রিপোর্টাররা ছিলেন, ভিডিও দেখেছেন, কেউ গেলেন না সভাতে। সেখানে রীতিমতো মদ মাংসের আসর বসে গেছে, বাকিরা কেউ চিড়িয়াখানায় চলে গেছে, সভাস্থল বুড়ি ছোঁয়া করে ভিক্টোরিয়া মেমোরিয়াল চিড়িয়াখানায় চলে গেছে। এই হচ্ছে অবস্থা, একদিকে মদ মাংসের ছবি আর অন্যদিকে চিড়িয়াখানা ঘোরার। আমি আজকের এই আলোচনাটা শুরু করার আগে যে কিসের জন্য তাহলে
এই 21শে জুলাই কিসের জন্য সরকারিকরণ করে নেওয়া আসলে শুধুই কি আস্ফালন ঔদ্ধত্য দেখানোর জন্য, একটা রিউনিয়ন করার জন্য, কিসের জন্য? এই 21শে জুলাইয়ের মানে কি? নাকি আসলে 21শে জুলাইটা প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিংকালে করেন নির্দিষ্ট কিছু বার্তা দেওয়ার জন্য? আপনাদের মনে থাকবে এই 21শে জুলাই থেকে এই বছর কয়েক আগে তিনি বলেছিলেন যে ওই কেষ্টকে ছাড়িয়ে নিয়ে আসবো, বীরের সম্মান দেব। কিন্তু তারপরে কত 21শে জুলাই এলো গেল, অন্তত 2-3টে 21শে জুলাই পার হয়ে গেছে, এখনো পর্যন্ত বীরের সম্মান 21শে জুলাইয়ের মঞ্চে এনে কেষ্টমণ্ডলকে এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব একটা বিষয় স্পষ্ট যে এই 21শে জুলাইয়ের উদ্দেশ্য একটু আলাদা। এখন 21শে জুলাই আর শহীদদের জন্য নেই, ইনফ্যাক্ট অনেক বছর ধরেই আর শহীদদের জন্য নেই। না হলে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভোটার তালিকা সংশোধন করব না, রোহিঙ্গারা কোথায়, কি ভাষায় কথা বলে, এই রোহিঙ্গাদের নিয়ে মাথা ব্যথা, ভোটার তালিকা নিয়ে মাথা ব্যথা, এগুলো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শোনা যেত না। আমি আজকে আলোচনা শুরু করার আগে এই দুখানা ছবি একবার দেখাবো যে আসলে 21শে জুলাই কিভাবে বিবর্তিত হয়ে যাচ্ছে তৃণমূলের জমানায়। দেখুন সাঁতরাগাছির ছবি আর এই 21শে জুলাইয়ের মঞ্চকে কেন্দ্র করে আর আশপাশের চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি এবং মানুষের বক্তব্য দেখুন। কিছু ফুল নিয়েছি, এই ঘোরা হচ্ছে, এখন সভা চালু হচ্ছে, সভা দিয়ে যাচ্ছি। আমরা যে ব্যাগ কিনেছি, কিনে এসে অনেক কিছু কিনলাম, জুতা কিনলাম, ছাতা কিনলাম, আসা হয়নি, বছর একবার করে আসা হয়। ওইখানে একটু দেরি আছে, তাহলে ওই চিড়িয়াখানাটা ঘুরে যায়। একটু আসলাম দেখতে, কোনোদিন আসেনি চিড়িয়াখানা। ঠিক হয়নি, এই যে কিছু ফুল নিয়েছি, এই ঘোরা হচ্ছে, এখন সভা চালু হচ্ছে, সভা দিয়ে যাচ্ছি। আমরা যে ব্যাগ কিনেছি, কিনে এসে অনেক কিছু কিনলাম, জুতা কিনলাম, ছাতা কিনলাম, আসা হয়নি, বছর একবার করে আসা হয়। ওইখানে একটু দেরি আছে, তাহলে ওই চিড়িয়াখানাটা ঘুরে যায়। একটু আসলাম দেখতে, কোনোদিন আসেনি চিড়িয়াখানা। বেড়াতে যাওয়ার ছবি দেখালাম আর তার সঙ্গে সাঁতরাগাছিতে বাস থামিয়ে রেখে মদমাংস, ফুল সেলিব্রেশন, নিজেদের মতো করে বিনোদন, তার ছবিও দেখালাম। কিন্তু পাশাপাশি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফিরে আসতেই হবে, কারণ কোন জায়গা থেকে কি টেনশন রয়েছে। একদিকে হচ্ছে পাল্টা এই প্রথম 21শে জুলাইয়ের ভার্সাস আরেকটা 21শে জুলাই হয়ে গেল, এইটা বোধহয় মাননীয় মন থেকে মেনে নিতে পারেননি। তাই ময়দানে মঞ্চে উঠেই বারবার একই কথা তার বিভিন্ন বক্তব্যে ঘুরে ফিরে এলো যে আমি তো অন্য কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচির সময় কোনো সভা রাখি না, আমরা তো রাখি না, তাহলে আমাদের সময় কেন রাখা হবে, কেন অন্যদিন করা হবে? আরে কোথায় উত্তর, কোথায় দক্ষিণ, কোথায় 32 বছরের শহীদদের উদ্দেশ্যে 21শে জুলাই, আর কোথায় নতুন বিজেপি রাজনৈতিক দল তাদের একটা উত্তরকন্যা অভিযান? কি যায় আসে বলুন তো? কিন্তু মাননীয়ার মাথায় হয়তো কিছু ঘুরছে, তাই বারবার সেই ছবি চলে এলো আর তার সঙ্গে এলো নির্দিষ্ট কিছু বার্তা। আমার একটাই প্রশ্ন, এক জায়গাতেই থাকবে এই বার্তাগুলো শুনিয়ে দেওয়ার পর, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করে আসলে কোন কোন এজেন্ডা সেগুলো ফুলফিল করার চেষ্টা করা হচ্ছে। সরকারিকরণ করার চেষ্টা চলছে, আদালতকে বুড়ো আঙুল তো ছেড়েই দিলাম, আদালতের নির্দেশ একদিকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্টায়ার 21শে জুলাইয়ের অ্যারেঞ্জমেন্ট অন্যদিকে। এবং 21শে জুলাইয়ের সঙ্গে মানুষ যে আত্মিক যোগটা হারিয়ে ফেলেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। তারপরও ঘটা করে 21শে জুলাই আসলে কি শুধুমাত্র একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেওয়ার জন্য, যেখান থেকে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যা করবেন তার একটা বার্তা দেওয়ার সুচতুর কৌশল থাকে? কোনটা? এই প্রশ্নগুলো করবো, তবে তার আগে শোনাই যে নতুন 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন হঠাৎ করে আজ, সেটা দিয়ে শুরু করি, শুনুন। বাংলা মাকে রক্ষা করবেন, বাংলা আম্মাকে রক্ষা করবেন, মাদারকে রক্ষা করবেন, ইন্ডিয়াকে রক্ষা করবেন, দেশবাসীকে রক্ষা করবেন। ভয় পাবেন না, ছেড়ে দেবেন না, ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না, এটা মনে থাকবে, মনে থাকবে। আর আমরা প্রোগ্রাম করলেই পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে। এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে, আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে। তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছ, আমরা পথটা দেখে দিশা নিয়েছি। আমাদের পথ যত মত তত পথ, আমাদের পথ জয় বাংলার পথ, আমাদের পথ মামাটি মানুষের পথ,
আমাদের পথ ধন ধান্যে পুষ্পে ভরার পথ, আমাদের পথ সুজলা সুফলা বাংলার পথ, আমাদের পথ তপশিলি বন্ধুরা বোঝবার চেষ্টা করুন। এবার আর দয়া করে বিজেপির কথায় ভুলবেন না। এবার আমি আপনাদের কাছে বলবো, বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, গদি মিডিয়া, গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না, মানুষের কথা বলে না, দুর্যোগের কথা বলে না, দুর্ভোগের কথা বলে না, অত্যাচারের কথা বলে না, চক্রান্তের কথা বলে না, ষড়যন্ত্রের কথা বলে না, উন্নয়নের কথা বলে না। আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুর্ভোগ নিয়ে খুব চিন্তিত, মানুষের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, কিন্তু সেরকম কিরকম চিন্তা আমি জানি না। কারণ আজকের 21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি নাকি 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন। আমি জানি না এখানে প্যানেলিস্ট অনেকে রয়েছেন, তারা বলবেন যে কবে ডাবল চাকরি দেওয়া গেল, কবে বেকারত্ব কমে গেল, কোন সময় হলো এটা, তারা নিশ্চয়ই আলোকপাত করতে পারবেন। তিনি বলছেন যে সাধারণ মানুষের সুযোগ সুবিধার কথা নিয়ে তিনি ভাবনা চিন্তা করেন, যেগুলো নাকি অনেকে করেন না, অনেক মিডিয়াও করে না। কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির জন্যই তো কোর্টের নির্দেশটা দেওয়া ছিল। সেক্ষেত্রে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তাহলে একই রকম ভোগান্তির ছবি, সমস্ত বাস গতকাল রাত থেকে তুলে নেওয়ার ছবি, এগুলোকে তৈরি করলো আমার জানা নেই। এমনকি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি সভায় গিয়েও বলেছিলেন যে আমাদের 21শে জুলাইটা হবে, আমি জানি মানুষের একটু কষ্ট অসুবিধা হয়, সেটাকে একটু সহ্য করে নিতে হবে, প্রতিদিন তো আর হচ্ছে না, বছরে একবারই তো 21শে জুলাই। এই সব কিছু নিয়ে কথা বলবে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন আইনজীবী প্রসূন মৈত্র, রয়েছেন অপর আইনজীবী নবনীতা চ্যাটার্জি এবং রয়েছেন রাজনৈতিক কর্মী শাসকের পক্ষে যিনি বলবেন অনিন্দ্য সিনহা রয়। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। তবে প্রত্যেকের কাছে আসার আগে আমি এটা ছবি দেখাতে চাইব। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই 21শে জুলাইয়ের কত ধরনের রূপ আমরা দেখেছি। আজকে এই বাঙালি অস্মিতা, বাংলা শব্দ, বাংলা ভাষা নিয়ে বলতে গিয়েও ববি হাকিমের মুখেও অদ্ভুত 2-3টে লাইন শুনলাম, সেটা আমি পরে শোনাবো, আপনারা আশা করি প্রত্যেকেই ভালো লাগবে আপনাদের। তবে তার আগে আমি সাঁতরাগাছির একটা ছবি দেখাবো। সাঁতরাগাছিতে বাস থামিয়ে রেখে দেখুন কি চলছে এটা। আমি সব শব্দ পুরো শোনাতেও পারবো না, কারণ এতই অশ্লীল কথাবার্তা রয়েছে এখানে। এবং গতকাল থেকে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের এই প্রস্তুতি 21শে জুলাইকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ছে, তো পাল্টা লবি এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দিচ্ছেন। এবং আজকে দেখুন বাস সামনে দাঁড় করিয়ে রেখে একদম বাংলা ব্র্যান্ড যাকে বলে একদম তা নিয়ে পানের ব্যবস্থা রেখে তার সঙ্গে মদ এবং মাংস সহযোগে এই চলছে 21শে জুলাইয়ের নাকি প্রস্তুতি। সভায় এসে পৌঁছতেও পারলেন না তারা। আমাদের রিপোর্টাররা জানালেন যে ওখান থেকেই তারা পাত্রি গুটিয়ে বিকেলবেলা বাড়ি চলে গেছেন। আমি সবার কাছে আসার আগে বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা কি এই সভা? শহীদদের জন্য, বাংলার মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তরুণ যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদের জন্য, সেই গল্পগুলো বলার জন্য যে কত রক্তক্ষয়ী সংগ্রাম করে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য যদি এই সব কিছু ভেবে থাকেন তাহলে প্রথম বক্তব্য শোনাবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কিসের জন্য বোধহয় এই 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করেছিলেন। শুনুন একবার। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। সজল ঘোষকে দিয়ে শুরু করবো। প্রথমত হচ্ছে আপনারা আজকের দিনটাই বেছে নিলেন 21শে জুলাই আর একটা করার জন্য, আর তাতে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি কিন্তু আপনাদের দিনে কোনো রকম সভা সমিতি করেন না, কিন্তু আপনারা 21শে জুলাইয়ের দিনটাকেই বেছে নিলেন কেন উনি বুঝতে পারছেন না। কিন্তু আপনারা রাস্তা দেখিয়েছেন, এরপর থেকে আপনাদের কোনো নেতা এলেই উনি কিন্তু পাল্টা
প্রোগ্রাম, অনুষ্ঠান, মিছিল, সমাবেশ শুরু করে দেবেন, অতএব আপনাদেরকে তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর দ্বিতীয় আমি শোনালাম যে এই মঞ্চ থেকে বিভিন্ন ধরনের বার্তা, যার সঙ্গে অন্তত শহীদ দিবস বা নতুন পরবর্তী প্রজন্ম তৃণমূল কংগ্রেসের, যুব তৃণমূল, তাদের উদ্দেশ্যে বার্তা, তাদের মানসিক প্রস্তুতি, সেই সংক্রান্ত বার্তা পেলাম না, কিন্তু ভবিষ্যতের ভোটার কিনা জানি না, রোহিঙ্গাদের উদ্দেশ্যে বার্তা পেলাম। কি বলবেন সজল? আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এই যে বললেন যে আজকের দিনে কেন কর্মসূচি, এই পথটা আমরা দেখাইনি, এই পথ দেখিয়েছেন যিনি, তার নাম স্বয়ং মমতা ব্যানার্জি। রাম মন্দির উদ্বোধনের দিন তিনি সম্প্রীতি যাত্রা করেছিলেন। সম্প্রীতি মানে পশ্চিমবঙ্গে কোনো সম্প্রীতি নেই, সেটা উনি বোঝাতে চেয়ে, ভারতবর্ষে কোনো সম্প্রীতি নেই বা পশ্চিমবঙ্গে নেই সেটা বোঝাতে চেয়েছিলেন, সেইভাবে একটা যাত্রা করেছিলেন। রইল বাকি 17 লাখ রোহিঙ্গা। হ্যাঁ, আমাদের কোনো একজন নেতা বলেছেন, উনি তার নাম বলেননি, আমি যেই হন না, আমি বলছি যদি না থাকে, যদি 700 রোহিঙ্গা থাকে, তাহলে সেটা নিয়ে একটা ভ্যালুয়েবল মঞ্চ, লাখ লাখ মানুষ ওনার কথায়, 10টা ব্রিগেড ওনার কথায় যেখানে জমায়েত হয়েছে, সেখানে তো এইসব নিয়ে আলোচনা করার কোনো যুক্তিই নেই। সেখানে তো যেখানে যদি ভুল বলে থাকে কেউ, সেখানে আলোচনা করবো কেন? দেখো, তুমি বলছিলে যে 40% বেকার কমে গেছে, এটা মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেছেন। আমি বলছি যে দেখো, এটা ঠিক যে এই বয়সে মমতা ব্যানার্জি বলেছেন। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি অত্যন্ত ফ্লুয়েন্টলি এবং সাবলীলভাবে মিথ্যা কথা বলেন, মুখের এক্সপ্রেশনে বিন্দুমাত্র পরিবর্তন হবে না। এই যে বলে না যে এত মিথ্যা কথা বললে জিভ খসে পড়ে যায়, কথাটা একদম মিথ্যে, সেটা উনি কিন্তু বারবার প্রমাণ করেছেন। আমি বলছি 40% বেকার কিন্তু কমেছে। কি করে কমেছে? কারণ তারা অন্য রাজ্যে চলে গিয়েছে। উনি আজকে বললেন যে ভাষা আন্দোলন হবে। আমি বলি যে দিদি, আগে তুমি তোমার মুখের ভাষা ঠিক করো। তুমি মঞ্চে দাঁড়িয়ে বলো যে আমি শালা বলছি, কারণ উনি বলেছেন, বাকিটা পুরোটা বলবো না, আপনি অন্যভাবে শুনে নেবেন। আমি শালা চুলটা হিন্দিতে শুনবেন, মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এই কথাগুলো যিনি বলেন, তিনি বাংলা ভাষার কি পথিকৃত হবেন, তিনি বাংলা ভাষার কি প্রবর্তন করবেন? আমি বলছি যে দেখুন, যে আপনারা বলছেন মদ মাংস, আপনি পুরোটা বলছেন না। মদ মাংস ছাড়াও আরও কিছু আছে। সেখানে আমরা দেখেছি লাভলি খাতুনকে, তিনি সেখানে রিল করছেন, সোনে কি গুড়িয়া গান হচ্ছে, এসব আমরা দেখেছি। আমার বক্তব্য হচ্ছে কতগুলো জিনিস অত্যন্ত পরিষ্কার। বাংলা ভাষা নিয়ে উনি আন্দোলন করবেন আগামী 27 জুলাই থেকে। আমি বলি যে বাংলা ভাষার আন্দোলন মানে কি? আপনি তো বাংলায় আম্মা আব্বা এসব ঢুকিয়ে বসে আছেন, আপনি তো বাংলায় গোসল, আপনি তো বাংলায় আম্মি এসব ঢুকিয়ে বসে আছেন। আপনি কোন বাংলার কথা বলতে এসছেন আজকে একটাও কনস্ট্রাকটিভ বলেননি। এই একটা অদ্ভুত দিন আজকে আমাদের। আর বলছেন যে বিনা যুদ্ধে এক সূচগ্র মেদিনী দেবো না। হ্যাঁ, ইঞ্চিতে ইঞ্চি। এটা কার ভাষা? এটা দুর্যোধনের ভাষা, যিনি বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দেব এক সূচগ্র মেদিনী। তারপরে তার কি দশা হয়েছিল সেটা আপনারা মনে রাখবেন। মমতা ব্যানার্জি একদম ভার্সেটাইল, এক্সেলেন্ট মহিলা। আপনি ভেবে দেখুন, যখন বৃষ্টি হয়, প্রত্যেকবার বৃষ্টি হয়, 33 বছরের মধ্যে 32 বার বৃষ্টি হয়েছে, এবার প্রথম বৃষ্টি হয়নি। সেবার উনি কি বলেছিলেন? সেবার উনি বলেছিলেন ওপর থেকে শহীদরা কাঁদছে, মা মাটি মানুষ কাঁদছে, এই কাঁদছে, এটা আমাদের আশীর্বাদ। এবারে কি বলছেন? এই আগুন তেজ হয়ে বেরোবে, ফাল হয়ে বেরোবে, এইসব কথা বলছেন। পুরোটাই একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে ধরনের আমরা একটা ভাষণ আশা করি, তার কোনোটাই পেলাম না। আমার একটা পরিষ্কার কথা বলি, উনি যে ভয়ঙ্কর খেলাটা খেলছেন, সেটা কিন্তু সবচেয়ে বেশি আপনাদের নজর দিতে হবে। এতদিন উনি কিসের ভিত্তিতে বাংলাকে ভাগ করেছিলেন? নিজের ভোট বাক্স বাড়িয়েছিলেন, বাংলাকে ভাগ করেছিলেন সম্প্রদায়ের ভিত্তিতে। এবারে যখন বুঝতে পারছেন যে সম্প্রদায় দিয়ে আর পুরো কাজ হবে না, কারণ উল্টো দিকে জোট বেঁধে গেছে, তখন উনি ভাষার ভিত্তিতে বাঙালিকে ভাঙতে চাইছেন। বাংলাকে সাবধান হতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অন্তত 25 লাখ ছেলে চলে গিয়েছে যারা আজকে ব্যাঙ্গালোরে কাজ করছে, অন্তত 10-12 লাখ ছেলে মেয়ে আছে যারা মহারাষ্ট্রে আছে, গুজরাটে 4-5 লাখ ছেলে মেয়ে আছে। এবং যে শহরগুলো তৈরি হচ্ছে, ধরুন পাটনা, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, সেখানে লেবার জব করতেও বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা আছে, যাদের একটা বিশাল অংশ কিন্তু সংখ্যালঘু। এই ভাষা নিয়ে যদি সংঘাত শুরু হয়ে যায় সারা ভারতবর্ষে জুড়ে, প্রথম কথা বাঙালি এক ঘরে হয়ে পড়বে। কিন্তু সজলদার ভাষা নিয়ে তো সংঘাত হচ্ছে না। না, আমি বলছি উনি ভাষার আন্দোলন হচ্ছে না তো জানি, অনেক বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় চাকরি করছেন। ম্যাডাম, হচ্ছে না জানি, হলে সবাই ফেসবুকে লিখতো, প্রত্যেকের হাতে আজকে সোশ্যাল মিডিয়ার অস্ত্রটা আছে। মুশকিল হচ্ছে এই যে হুঙ্কারটা উনি দিচ্ছেন, এই হুঙ্কারটা যদি কর্ণাটকের মানুষ শোনে, তামিলনাড়ুর মানুষ শোনে, কেরালার মানুষ শোনে, পাঞ্জাবের মানুষ শোনে, তারা যদি এবার বাঙালির উপর টর্চার করতে শুরু করে, তখন তার দায়িত্ব কে নেবে? তাদের দায়িত্ব কে নেবে? আপনি বলুন, তারা সাত করে ঘর ছাড়িনি,
তারা তাদের বাবা মা স্ত্রী পুত্র রেখে তারা সাত করে ঘর ছাড়েনি। বিশেষ করে যারা লেবার, যারা ঠিকা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, তারা তো কাউকে সঙ্গে নিয়ে যেতে পারে না। আপনি বলুন যে তাদের ওপর আক্রমণ যদি এরপর শুরু হয়, মিথ্যাচার করছেন, একটা দুটো কেস তুলে এনে দেখাচ্ছেন। উনি নিজে বলেছিলেন চাকরি দুর্নীতিতে দুটো একটা ভুল হতেই পারে, দুটো একটা চুরি হতেই পারে। এখন যদি দুটো একটা ভুল হয়েও থাকে, সেটাকে উনি এমনভাবে হাইলাইট করছেন যেন পুরো ভারতবর্ষটা বাংলার বিরুদ্ধে হয়ে। তার জন্য আমি আসছি, তার জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে ওই আবারও একই কথা বলি, যে সমস্ত সংখ্যালঘু মানুষজনেরা পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে রয়েছেন যাদের মাতৃভাষা বাংলা, সেক্ষেত্রে তাদের কাছে যদি নথি চাওয়া হয়, তাদের কাছে পরিচয়পত্র চাওয়া হয়, তার আসল কারণটা নিহিত আছে কোথায়? যে আমাদের পশ্চিমবঙ্গকে প্ল্যাটফর্ম করে আদৌ রোহিঙ্গা বাংলাদেশি তারা কোথায়, কতজন এই ধরনের নাম তালিকার ঢুকিয়ে রেখে দিয়েছেন, তারা ভুয়ো নথি নিয়ে বিভিন্ন রাজ্যে রয়েছেন, কারণ ধরা তো পড়ছে প্রতিদিন। অর্থাৎ প্রথম কাজটা কি করা উচিত ছিল? প্রসূনবাবু এখানে রয়েছেন আইনজীবী, প্রথম কাজ করা উচিত ছিল যে ভোটার তালিকাটা সংশোধন করা। সেই সংশোধন কি করার কোনো বার্তা রয়েছে? ভাবুন, শহীদের মঞ্চ, যে শহীদের মঞ্চে প্রতি বছর বৃষ্টি হলে, ঠিক আছে এবছর বৃষ্টি হয়নি, উনি অন্য বার্তা দিয়েছেন, এখানে কোনো অশনি সংকেত দেখছেন। শহীদের মঞ্চে প্রতি বছর বৃষ্টি হলে উনি বলেন যে শহীদরা কাঁদছেন, শহীদরা আশীর্বাদ দিচ্ছেন। সেই মঞ্চতে দাঁড়িয়ে 26-এর নির্বাচনের আগে যে কোনো ভোটার তালিকা সংশোধন করা হবে না, সেই বার্তাও দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে। শুনুন একবার। बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है? गांधी जी का सबसे फेवरेट स्टेट था बांग्ला। नेताजी सुभाष चंद्र बोस जय हिंद स्लोगन कहाँ से आया? वंदे मातरम नेशनल सॉन्ग कहाँ से आया? नेशनल एंथम जनगण मन अधि कहाँ से आया? हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। প্রথমত তো সব থেকে বড় কনফিউশন হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সুভাষের বাংলা, কিন্তু পুরো বক্তব্যটাই প্রসন্ন আনফরচুনেটলি শুনলাম হিন্দি ভাষায়। আসলে কাকে বলছেন, কেন বলছেন, আমি আগের দিনে এই নিয়ে আলোচনা করছিলাম, সম্ভবত অনিন্দ্যবাবু ছিলেন হয়তো সেদিনকে, আমার ঠিক মনে নেই কে ছিলেন তৃণমূলের তরফ থেকে। কিন্তু গোটাটাই হচ্ছে এত বাংলা ভাষার প্রতি এত দরদ, এত প্রেম। মাঝে মধ্যে রামকৃষ্ণের বাংলা বলার পর শুনতে পাই যে রামকৃষ্ণদেবের সেই বিখ্যাত বাণী যে টাকা মাটি, মাটি টাকা, শুনেছিলাম যত টাকা তত মাটি। বাকি আরও অনেক এক্সাম্পল রয়েছে, দিতে শুরু করলে সময় শেষ হয়ে যাবে। আজকে রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সুভাষের বাংলা, সমস্ত বাংলা বলে ফেললেন, কিন্তু সবটাই বাংলায় হিন্দি ভাষায় বললেন। আর তারপর শেষ বার্তা যেটা বুঝতে পারলাম যে ভোটার তালিকা সংশোধন করতে দেবেন না, বিহারে যা হয়েছে এখানে তাই হতে দেবেন না। অতএব যে সমস্ত রত্না বিশ্বাসরা ওই জাকির ভাইয়ের হাত ধরে যে সমস্ত বাংলাদেশিদের, রোহিঙ্গাদের ভোটার তালিকা দিয়ে এখানে পুষে রেখেছেন, যারা ভিন রাজ্যে যাচ্ছে, ধরা পড়ছে, আবার ডিপোর্ট হচ্ছে, তাদের নাম সামনে আনতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসলে কাদের শহীদ করার উদ্দেশ্য আমি তো বুঝতে পারছি না। শহীদ দিবসের মঞ্চ থেকে আলটিমেটলি শহীদটাকে হতে চলেছেন এবার। এই জায়গাটাই আসতে চাইছিলাম, বার্তাটা কাদের দিলেন? কলকাতার মঞ্চে দাঁড়িয়ে তিনি বার্তাটা হিন্দিতে, আবল তাবল হিন্দি হোক, কিন্তু বার্তাটা কাকে দিলেন, কাদের জন্য দিলেন, এটা আমার কাছেও একটা বড় প্রশ্ন। এবার আমি আসি হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের তারা সাপোর্ট দেওয়া নিয়ে। আমি খুব দায়িত্ব নিয়ে আজকে রিপাবলিক চ্যানেলে বসে দায়িত্ব নিয়ে বলছি, আজ থেকে বছর দেড়েক আগের কথা। বর্ধমানের জামালপুরের জৌরামের ঘটনা, পলাশ অধিকারী ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, সেখানে তাকে বাংলাদেশি বলে আটক করা হয়েছিল, পর্যাপ্ত ডকুমেন্ট দেখাতে পারেননি বলে। এবং সেখান থেকে যখন পশ্চিমবঙ্গে এনকোয়ারি করা হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার সব ক্ষেত্রে বলেছিল না তিনি এখানকার নন, তিনি অন্য রাজ্যের, অন্য দেশের।
এমনকি হাবড়া পুরসভা তার বার্থ সার্টিফিকেটকেও ডিনাই করেছিল। এবং আজকে দর্শকরা যারা শুনছেন প্রোগ্রাম তারা শুনলে অবাক হবেন, সো কল হিন্দুত্ববাদীরা, বিজেপি আরএসএস বাদীরা, তারা ব্যাঙ্গালোরে তাই পলাশ অধিকারীর হয়ে মামলা লড়েছিল বিনা পয়সায়, এবং পলাশ অধিকারী তারপর তার ঘরে ফিরে আসে। তার জন্য তাকে যে জামিনের টাকা দিতে হয় সেটাও তাকে দেওয়া হয় সেই তথাকথিত হিন্দুত্ববাদীদের পক্ষ থেকেই, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেন। পলাশ অধিকারীর বোন এই বিষয়ে সার্টিফিকেট দিতে পারবে। এবং পরে তৃণমূলের পক্ষ থেকে পলাশ অধিকারীকে হাইজ্যাক করার চেষ্টা হয়, কোনো পক্ষী গ্রুপের পক্ষ থেকে হাইজ্যাক করার চেষ্টা করা হয়। এই সম্বন্ধে বিশদে আমি এখানে যেতে চাইছি না, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দিতে বলা প্রমাণ করে দিচ্ছে টার্গেট গ্রুপ কোনটা। এবং এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলতে চাইব, আমি খুব ইন্টারেস্টিংলি দেখছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন যে আমরা ওদের দিয়ে জয়মা কালী বলিয়েছি। ভেরি গুড, কনগ্রাচুলেশন, অভিনন্দন জানাই, আপনারা বলিয়েছেন, আপনারা শুভনন্দন জানাই, বেশ তাই জানালাম। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা যখন তিনি জয়মা কালী বলেছেন, জয়মা দুর্গা বলেছেন, গোটা সভা গৃহ সভাস্থল একসঙ্গে জয়মা কালী বলেছে। আপনাদের সভায় কজন জয়মা কালী রিপিট করেছে? বলা যায় জয়মা কালী? মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বলছিলেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। মূর্তি ভাঙা কাদের চল? বামিয়ানে কারা ভেঙেছে মূর্তি? মুশরিকদের মূর্তি ভাঙা, বুতফরজদের মূর্তি ভাঙা কাদের চল? কাকে বোকা বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আগে আমরা জানতাম না তিনি বোকা বানিয়েছেন, আমরা মেনেছি। আজ তো আমরা জানি তিনি কি বলছেন। তিনি কাকে বোকা বানাচ্ছেন? নিজেকে, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে। ভাইপোর নাম আজানিয়া রাখলেই তিনি মুসলিমদের প্রিয় হবেন না, কারণ তিনি মুশরিকই থাকবেন। তিনি যত খুশি প্রেম দেখাতে পারেন, কিন্তু কোরআনে পরিষ্কার বলা আছে কে মুমিন আর কে মুশরিক। সেই জন্য বাস্তবটা বুঝুন। আজকে কেন্দ্র সরকার, যেটা সজলদা বলছিলেন, কেন্দ্র সরকারের সংখ্যায় যদি আপনার আপত্তি থেকে থাকে, হতেই পারে আপনারা একটা অ্যাডমিনিস্ট্রেশন ভোটার, এই তো সচিত্র পরিচয়পত্র নিয়েই তো সেদিনকে মহাকরণ অভিযান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে। তাহলে আজকে ভোটার তালিকা সংশোধন করার ক্ষেত্রে তার এত রুচি কেন? এক্স্যাক্টলি আমার প্রশ্ন সেটাই, যে কারা ভোটার কারা ভোটার না ক্লিয়ার হয়ে যাক না, সমস্যা কোথায়? সেটাকে পরীক্ষা করতে আপত্তি কোথায়, বাধা কোথায়? তাহলে উনি ভেবে নিচ্ছেন যে এই সেগমেন্টের ভোটার যদি বাদ পড়ে যায়, যদি, আমি বলছি না বাদ পড়বে, যদি বাদ পড়ে যায় তাহলে ওনার ক্ষমতা টলে যাবে। এবং আমার তো মনে হয় এটাও তাহলে যে আসলে শুধুমাত্র ক্ষমতায় আসা বা নিজের দল তৈরি করার জন্য সেদিনকে তাহলে এটা হাতিয়ার করেছিলেন তিনি, আসলে সম্ভবত তাই বার্তা দিচ্ছে। হ্যাঁ, 1993 সালে এটাকে হাতিয়ার করে, কারণ তিনি তো নিজের জায়গাতে নিজে স্টিক থাকছে না। যার জন্য তিনি বামেদের বিরুদ্ধে রাস্তায় নামলেন সেদিনকে, আজকে সে একই কাজ তো তিনি করছেন। অতএব আমি বুঝতে পারছি না রইল বাকি বাঙালি ভাষা, বাঙালি আনা। এই যে কথায় কথায় বাঙালি অস্মিতা, আমি আবারও বলছি, যারা বাংলায় কথা বলেন, বাংলায় কথা বললেই সবাই ভারতীয় হয়ে যায় না। উনি বলছেন বাংলায় কথা বললে সব বাংলাদেশি। আমি পাল্টা বলছি মাননীয়াকে, বাংলায় কথা বললে সবাই ভারতীয় নয়। আপনি ভুলে যাচ্ছেন প্রতিবেশী দেশটার ভাষাও বাংলা, এবং আমাদের রাজ্যে বাংলা ভাষা যারা কথা বলেন তারাও বিভিন্ন জেলায় ঘুরে দেখুন, আপনি আমার থেকে অনেক বেশি জানেন, সমস্ত বাংলা ভাষার অ্যাকসেন্ট, ডায়ালেক্ট যাকে বলে, এক হয় না। মেদিনীপুরের বাংলা, নদিয়ার বাংলা এক নয়, মালদা মুর্শিদাবাদের বাংলা আর কলকাতার বাংলা বা গোসাবার বাংলা একরকম নয়। অতএব তাহলে সমস্যা কোথায়? ভোটার তালিকা সংশোধন হোক, স্বচ্ছ হয়ে যাক কারা ভোটার নয়। তারপর যদি কেউ ভিন রাজ্যে গিয়ে কোনো সমস্যায় পড়েন, নিঃসন্দেহে একযোগে গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামবে। কিন্তু এই দ্বিচারিতাটা কেন? আমি একটা পয়েন্ট একটু বলে দিই, বাংলা ভাষায় যদি বাঙালিত্বের সূচক হতো, শুধু ভাষায় যদি হতো, আজকে শশী থারুর সম্ভবত ইংল্যান্ডের নাগরিক হতেন। যদি ভাষায়, আমি দুজনের কাছে আসছি, তবে তার আগে এই যে বাংলা ভাষা নিয়ে এত, মানে এমনকি শহীদ দিবসের মঞ্চ, 21শে জুলাইয়ের মঞ্চ, সেখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে আসছে ভোটার তালিকা, সেখান থেকেও রোহিঙ্গা প্রীতি, সেখানে রোহিঙ্গা প্রসঙ্গ, সেখান থেকেও বাংলা ভাষা নিয়ে হিন্দিতে বক্তব্য। আমি একটু বাংলায় ফিরে আসছি, নবনীতা রয়েছেন, অনিন্দবাবু রয়েছেন। আজকের মঞ্চের থেকে শুরু করি, আর একটুখানি ব্যাকগ্রাউন্ডে দুটো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাষা। আজকের মঞ্চে, শহীদ দিবসের মঞ্চে, বাঙালি মন্ত্রী, পশ্চিমবঙ্গের মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিমের দুটো লাইন, আর বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বাংলা ভাষায় দুটো লাইন। হিন্দি তো আমরা অনেক শুনলাম, আগের দিন উড়িয়াও শুনে নিয়েছি, করন্তি যাওন্তি। এবার বাংলায় তিনটে বক্তব্য শুনে আমি আসছি দুজনের কাছে। যারা আজকে আমাদের রাজ্যে আছেন তারা সবাই আমাদের ভাই। যারা আসামের মানুষ আছেন তারা আমাদের ভাই, তাদের নিজেদের অধিকারে উনি আছেন।
যারা উড়িষ্যার থেকে আছেন তারা আমাদের ভাই, যারা দিল্লির থেকে আছেন আমাদের ভাই, যারা মহারাষ্ট্র থেকে আছেন ভাই, এখানে অনেকে আছেন যারা অনেক বছর ধরে, আজকে রাজস্থান থেকে এসছেন তারা আমাদের ভাই, পাঞ্জাব থেকে এসছেন তারা আমাদের ভাই। আমরা একসাথে থাকি, তার কারণ আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে রাখবেন, আমরা সবাই জানি যে আমরা সবসময় মনে রাখি जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं, हम काफिर नहीं हैं, हम गद्दार नहीं हैं, हम लड़ने जानता है और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। आज যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। আমি আবার আপনাদের বলি, আমি নিজে পড়েছি, এটা ঠিক আছে। কোনটার কথা বলছি সমীরুল? রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি তত টাকা। তিনি বলেছিলেন না মাটি টাকা, টাকা ফাঁকা, মাটি মাটি টাকা। তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল, জলটাকে কেউ বলে জল, কেউ বলে মাদার, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, তফাৎ তো এইটুকু। প্রতিবার নবনীতা এবং অনিন্দবাবু প্রতিবার 21শে জুলাই মঞ্চ আসে, আর এই শহীদ দিবসের মঞ্চে আমরা নতুন নতুন বাংলা পাই। আজকে পেলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহানের জায়গায় মদন মহান। ইনফ্যাক্ট যদি খুব ভুল না শুনি পরিধানের জায়গায় অভিধানও হয়তো। আমি জানি না দিনের বেলা হঠাৎ করে ববি হাকিমের মদন মিত্রকে কেন মনে পড়লো। আর তার আগে পরিধানের জায়গায় পরিধানই শুনেছি নাকি অভিধান আমি ঠিক শুনলাম না, কিন্তু মিলন মহানের জায়গায় মদন মহানটা আমি কনফার্ম শুনেছি। বাকিটা শুনে নেবেন। তার সঙ্গে সঙ্গে তো অন্যান্য বক্তব্য শোনালামই। কোন বাঙালির জন্য আসলে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি আসলে পুরোটাই হচ্ছে বেনিয়মের? যেভাবে আজকেও কোথাও হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হলো, পুরোটাই বেনিয়ম, পুরোটাই যা খুশি তাই। কোনটা নবনীতা? আজকের দিনটা শহীদ দিবস হিসেবে পালন করা হয়, খুব ভালো কথা। তো আমি জানি না কোথাকার কোন রুচিসম্পন্ন মানুষ শহীদ দিবসটাকে এরকম নেচে কুদে মোচ্ছব বানিয়ে শহীদ দিবস পালন করে। এটা তৃণমূল ছাড়া অন্য কোনো দলের দ্বারা এটা সম্ভব নয় বলে আমি মনে করি। এই নিয়ে শহীদদের, এই গোটা মঞ্চে শহীদদের নিয়ে কোনো রকম আলোচনা নেই। আলোচনা যদি কিছু থাকে সেটা হচ্ছে বিজেপিকে নিয়ে, আলোচনা যদি থাকে সেটা হচ্ছে বামকে নিয়ে। বাম শূন্য, বাম মহাশূন্যে যাবেন বলে ওনার দাবি, তবু তিনি 21-এর মঞ্চ থেকে বলছেন বাম হটাও। খুব অদ্ভুত বিষয়। এবার আসি পরের বক্তব্যে, সেটা হচ্ছে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 21 জুলাই 1993 কথা বলছি আমি, তার গাড়ি আটকানোর জন্য রেড রোডে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা সোনালী গুহকে সমেত আরও কিছু তার গোপনভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় রেড রোডে জ্যোতিবাবুর কনভয় আটকানোর জন্য। কিভাবে? বোরখা পরে মুসলিম একজন মহিলার বেশ ধারণ করে। আমি এটা থেকে একটাই কথা বলবো, একটু আগে স্বর্ণালী যেটা বলছিলেন যে ধর্মের রাজনীতি, এটা বোধহয় উনি এই পদে আসার আগে থেকে ডিসাইড করেছিলেন যে আমি এইভাবেই রাজনীতিটা করে আসব। এটা গেল। এবার হচ্ছে এই মাননীয়া এই 2011 সালে এসে যাকে প্রথম তড়িঘড়ি বিদ্যুৎ মন্ত্রী করলেন তিনি হচ্ছেন মনীশ গুপ্ত। তৎকালীন যুগে তিনি হচ্ছেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। কোর্টে এফিডেভিট করে বলেছিলেন যে সে এই 21 জুলাই 1993 মদ্যপ অবস্থায় সশস্ত্র দুষ্কৃতী মহাকরণ ঘেরাও করতে এসেছিল বলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। আর এই লোকটাকেই 2011 সালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি বিদ্যুৎ মন্ত্রী করলেন, আর ঠিক তারপরে এরকমভাবে তিনি শহীদ মঞ্চের সামনে এসে দাঁড়িয়ে আছেন, যেখানে তিনি এফিডেভিট করে কোর্টে বললেন। খুবই হাস্যকর একটা বিষয়। একদম স্পষ্ট, শহীদের সঙ্গে সম্পর্ক নেই। সরকারি অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, উৎসবের বিনোদন অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, চিড়িয়াখানা ভ্রমণের একটা শর্টকাট অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, আর তার সঙ্গে দারুণ দারুণ বাংলা। রোহিঙ্গাদের কি করে বাঁচাবেন অনিন্দবাবু? এরকম অসাধারণ বাংলা বলে কোন বাঙালি অস্মিতা নিয়ে রাস্তায় নামবেন বলুন তো এরপর আপনারা? আশা করি অনেকক্ষণ পরে বলার সুযোগ পেলাম, আশা করি আনইন্টারাপ্টেড বলতে পারবো। শুনুন, রোহিঙ্গা নিয়ে যখন বললেন তথ্যটা আপনাকে দিয়ে রাখি। দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি, তারা
আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটি রিপোর্ট দিয়েছিলেন 2024, সেন্ট্রাল গভর্নমেন্টের নিশ্চয় বিজেপির মানেন, 2024-এও তখন ছিল 22,500, আবার সংখ্যাটা বলছি 22,500 রোহিঙ্গা ভারতে আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তার মান্যতা দিয়েছেন। 2024 লিখে নিন, লিখে নিন, মেম্বার নয়, আরে লিখে নিন, আমি আনইন্টারাপ্টেড বলবো বলেছিলাম। দ্য ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি, আপনার সময় তো আমি বলিনি না, মানে একটা রোহিঙ্গা নেই দেশে আর। না না 22,500, আমার কথা তো নয়। আপনি কি ভারত সরকারকে মানেন না মানেন না? আপনি কি ভারত সরকারকে মানেন? আরে ভারত সরকার তাদেরকে মান্যতা দিয়েছে তো। ইয়েস, এবং শুনুন না, তাহলে অবৈধ বাংলাদেশের একটাও নেই। শুনুন, তাহলে অবৈধ বাংলাদেশের একটাও নেই। আরে শুনুন না, শোনার তো ধৈর্য রাখেন। এতক্ষণ সজলদা বলে আপনি শুনছিলেন, আমি বলতে গেলে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন জানি না। এই 22,500 যে দেওয়া হয়েছে, বলা হচ্ছে তারা কোন কোন জায়গায় জেলে আছে এবং পুলিশের নজরদারিতে এবং ইউএনের নজরদারিতে, ইউএনের ক্যাম্পে আছে, সেটাও বলা হয়েছে। না জেনে আসাটা খুব মুশকিল। তথ্যভিত্তিক কথা বলুন। লাখ লাখ কোটি কোটি রোহিঙ্গা যে কথা বলছেন, সেটা কেন্দ্রীয় সরকারের কথা নয়। গত মাসে ধরা পড়েছে বাংলাদেশি, গত মাসে বলতে পারবো, গত মাসে ধরা পড়েছে। বাঙালি অনেকক্ষণ কথা বলছেন। আচ্ছা হেমন্ত, আপনাদের আর্কাইভ তো নিশ্চয়ই আছে, হেমন্ত বিশ্ব শর্মা ফর্ম ফিল আপে যারা আপনি বলুন কেন কি বলছেন? মদন মোহন কোত্থেকে পেলেন? কেন বাদ দেব বলুন? মদন মোহন কেন বাদ দেব বলুন না? কেন নানা ভাষার সঙ্গে মদন মোহন কোথায় পেলেন বলুন? আপনি বলুন না কেন বাদ দেব? আগে বলুন না কেন? হেমন্ত বিশ্ব শর্মা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আপনি বাদ দেওয়ার কথা বলছেন? তাকে আমি বলতে পারবো না। আরে বাদ দিন না, উনি তো আসামে, হেমন্ত বিশ্ব শর্মা আসামে লিখবে, তাদেরকে বাংলাদেশি বলে ট্রিট করা হবে। আপনি বলছেন না, বলা যাবে না, ছেড়ে দিন। সময় শেষ, আমি আমার সময় শেষ, আজকে আলোচনা আমি শেষ করছি। এই যে 1973 যেটা 1993 যেটা হলো, সেখানে যে তদন্ত করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই যে রিপোর্টে বেরোবে না, সময় একদম শেষ, আমি শেষ করছি এখানে। আমার ডাউট হচ্ছে, থ্যাংক ইউ, সময় শেষ একদম। আমার ডাউট হচ্ছে এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ না জিজ্ঞাসা করে বসে কি আপনি বাঙালি কিনা, কারণ প্রতিবার উনি বাংলা ভাষা এত বিকৃত করেন। ফিরহাদ হাকিম বাংলা লাইন এমন বললেন, এরপর যদি কেউ ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করেন যে আপনি বাঙালি তো, এরকম লাইনে কি করে মিলন মোহনকে মদন মোহন বললেন মশাই, তাহলে দোষ নেবেন না, মাফ করে দিন, দোষ নেবেন না। বিরতি নিয়ে ফিরে আসছি। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।